কলিং বেল বাজতেই ধড়ফড় করে উঠে বসেন। সাম্য আজ তাড়াতাড়ি ফিরে এলো নাকি? ছেলে যথারীতি ব্যাগটা বিছানার ওপর ছুঁড়ে ফেলে স্নান করতে ঢুকে গেল। আত্রি চোরের মতো ছেলের ব্যাগ হাতড়ান। প্রায় ৭-৮ দিন গোলাপি খাম আর আসেনি। সাম্য মনে হয় বুঝতে পারছে খামগুলো মা সরিয়ে ফেলছে। এই তো আজ আছে, তবে একটা না, একসঙ্গে ৪টে গোলাপি খাম। তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে এসে খামগুলো আত্রি তোশকের তলায় লুকিয়ে ফেললেন। তারপর ছেলের জন্য খাবার বানাতে চলে গেলেন। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের ৭ সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। এখন শুনবেন গল্প গোলাপি খামের চিঠি। লিখেছেন মহুয়া মল্লিক। পাঠ অপরাজিতা ঘোষ। দুখানা অনার্স ক্লাসের ফাঁকে যে সময়টা থাকে, ওরা দোতলার করিডোরে দাঁড়িয়ে থাকে। তারপর স্যার বা ম্যামকে সিঁড়ি দিয়ে আসতে দেখলেই দূর দাঁড় করে ক্লাসের দিকে দৌড় লাগায়। এই সময়টাকে ঝিনুক কাজে লাগায়। এদিক ওদিক সতর্ক চোখ বুলিয়ে সাম্যর ব্যাগের দিকে এগিয়ে যায়। তারপর ওড়নার আড়াল থেকে গোলাপি খামটা বার করে ব্যাগে ঢুকিয়ে দিয়ে করিডোরে এসে দাঁড়ায়। একদিন আরেকটু হলে রাকার কাছে ধরা পড়ে যাচ্ছিল। সন্দিগ্ধ চোখে ওকে দেখতে দেখতে জিজ্ঞেস করেছিল, তুই এত ঘামছিস কেন? কাবেরী ম্যামকে সিঁড়ির মুখে দেখে যে যার মতো ক্লাসে ঢুকে পড়েছিল। ব্যাপারটা বেশি দূর গড়ায়নি। সেদিনের পর থেকে ঝিনুক আরও সতর্ক হয়ে গেছে। ৩-৩টে গোলাপি খাম সাম্যর ব্যাগে চালান করে দিয়েছে। তবু ছেলের মুখ দেখে কিছু বোঝার উপায় নেই। আচ্ছা, এইভাবে মিহি মিহি রোদের গুঁড়ো ছড়িয়ে আর ফুলের সৌরভ চুরি করে তা অক্ষরে অক্ষরে বিছিয়ে দিয়ে কেউ চিঠি লেখে আজকাল? এখন তো টেক্সটের যুগ। কিন্তু ঝিনুকের কত দিনের ইচ্ছে, মনের কথা এইভাবেই সে জানাবে যেদিন কাউকে ভালো লাগবে। সাম্যকে দেখেই মনে হয়েছে এই সেই মানুষ যাকে ভালোবাসা যায়, যার চোখের বাদামি মণি দুটো বুকের অতল থেকে স্বপ্ন তুলে এনে ঝর্ণার জলে চুবিয়ে দেয়। কিন্তু সাম্য চিঠিগুলো পড়েও এত নির্লিপ্ত থাকে কি করে? এই ঝিনুক, ম্যাম ইজ আস্কিং ইউ সামথিং। ঘোর থেকে জেগে ওঠে ঝিনুক। তাকিয়ে দেখে ক্লাসের অধিকাংশ ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। তার মানে একটা কোয়েশ্চেনেই সবাই বোল্ড আউট। প্রশ্নটা শুনল মন দিয়ে ঝিনুক। ভ্যাসকুলার প্যান্টের ওপর কোয়েশ্চেন। কালকেই বাপি এই চ্যাপ্টারটা বুঝিয়ে দিয়েছে। উত্তরটা দিতেই কাবেরী ম্যামের কঠিন মুখটা ধীরে ধীরে নরম হয়ে গেল। ঝিনুক দেখল এই প্রথমবার সাম্য কেমন অবাক চোখে ওকে দেখছে। ছুটির শেষে তুমুল বৃষ্টি, ওদের অনার্স ক্লাসের কাউকে চোখে পড়ল না। হয়তো বেরিয়ে গেছে, না হলে ক্যান্টিনে আড্ডা দিচ্ছে। ঝিনুক আজ কিছুতেই গোলাপি খামটা সাম্যর ব্যাগে রাখতে পারেনি। সবাই ওকে এমন ঘিরেছিল, কার কাছে টিউশন নিচ্ছে, নোটস বানাচ্ছে কিনা। এক মুহূর্ত একা হতে পারেনি। এইসব ভাবতে ভাবতে দেখতে পেল ছাতা মাথায় দিয়ে সাম্য গেটের দিকে এগিয়ে যাচ্ছে। ওর খুব ইচ্ছে করলো সাম্যকে ডেকে বলে ছাতার নিচে ওকে নিয়ে নি। ও মা, কে অবাক করে দিয়ে রাকা দিব্যি সাম্যর ছাতার তলায় ঢুকে গেল। সাম্য রাকার দিকে তাকিয়ে অল্প একটু হাসলো, তারপর গেট দিয়ে বেরিয়ে গেল। ঝিনুকের চোখ দুটো ভীষণ জ্বালা করে উঠল। বৃষ্টি মাথায় নিয়েই ওর রাস্তায় নেমে পড়ল। পরপর কদিন কলেজ মিস হলো ঝিনুকের। অসময়ের বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছিল। এসে দেখলো রাকার বসার জায়গা বদলে গেছে। সে এখন সাম্য আর রতনুর মাঝে বসছে। সাম্যর সঙ্গে রাকার কেমিস্ট্রিটাও সবার চোখে পড়ছে। তিতির চোখ নাচিয়ে বলল, ওদিকে দেখ ঝিনুক। ঝিনুক আর চোখে একবার তাকিয়ে কদিনের ক্লাস নোটসগুলো কপি করতে ব্যস্ত হয়ে পড়ল। সুদীপ্ত গলা ছেড়ে গান করে উঠল, বসন্ত এসে গেছে। সবাই একসঙ্গে হেসে উঠল। ঝিনুকের এসব কিছু ভালো লাগছিল না।
সে শুধু ভাবছিল এই কদিনে 3টে গোলাপি খাম জমে গেছে। কি করবে সে খামগুলোর? নষ্ট করে ফেলতে মন চায় না, বাড়িতে রাখাও রিস্কের। তার ছোট্ট ডেস্কে নিজস্ব কাভার স্লিপ, স্লাইড ও অন্যান্য ল্যাব ইকুইপমেন্টের সঙ্গে লুকিয়ে রাখবে। দুপুরটা আত্রেয়ের নিজস্ব। ভাত ঘুম দেবার অভ্যেস কোনোদিনই ছিল না। বই পড়ে বা টিভি দেখে কাটিয়ে দেন। আজকাল একটা নতুন নেশা হয়েছে। পর্দাগুলো টেনে দিয়ে এসিটা অন করে বালিশে মাথা এলিয়ে দিয়ে একটু হাসলেন। তারপর তোশকের তলার থেকে প্যাকেটটা বার করলেন, চিঠির প্যাকেট। তারপর 7টা গোলাপি খাম। চিঠিগুলো বারবার পড়ে দেখেছেন, তবু যেন চুম্বকের মতো টানে অক্ষরগুলো। পড়তে পড়তে হারিয়ে যান নিজের কলেজ বেলায়। যেন মনে হয় তার লেখা চিঠিগুলো হুবহু কেউ নতুন পাতায় নতুন করে লিখেছে। এমনকি খামের রংটা পর্যন্ত এক। এমা, না না, মোটেই তিনি মেয়েটাকে কপিক্যাট ভাবছেন না। তবে চিন্তা ভাবনায় অনেক মিল। যে কথাগুলো মনের মধ্যে থমকে রয়ে গেছে সেগুলো অবলীলায় এই মেয়ে লিখে ফেলেছে। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আত্রেই। চিঠিগুলো বুকের মধ্যে চেপে ধরে চোখ বন্ধ করে শুয়ে থাকেন। কলিং বেল বাজতেই ধরফর করে উঠে বসেন। সাম্য আজ তাড়াতাড়ি ফিরে এলো নাকি? ছেলে যথারীতি ব্যাগটা বিছানার উপর ছুঁড়ে ফেলে স্নান করতে ঢুকে গেল। আত্রি চোরের মতো ছেলের ব্যাগ হাতড়ান। প্রায় 7-8 দিন গোলাপি খাম আর আসেনি। সাম্য মনে হয় বুঝতে পারছে খামগুলো মা সরিয়ে ফেলছে। এই তো আজ আছে, তবে একটা না, একসঙ্গে 4টে গোলাপি খাম। তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে এসে খামগুলো আত্রি তোশকের তলায় লুকিয়ে ফেললেন। তারপর ছেলের জন্য খাবার বানাতে চলে গেলেন। খেতে খেতেই সাম্য বারবার বাঁ হাতে টেক্সট করে যাচ্ছিল। তার মুখচোরা ছেলেটা অনেক পাল্টে গেছে। চোখে মুখে একটা সপ্রতিভ আলো খেলা করে বেড়াচ্ছে। তাদের সময় প্রেমে পড়লে এই আলোটা দেখা যেত। সময় পাল্টে গেলেও কিছু জিনিস একই আছে। তাহলে সাম্য খেয়ে টিউশন দৌড়ালো। আত্রে এই চিঠিগুলো খুলে বসলেন। পড়তে পড়তেই চোখের সামনে একটা সরোবর তৈরি হলো। তার বুকের ওপর মেঘ জমল, ঘন কালো বিরহের মেঘ। তারপর অভিমানী মেঘ টুপটাপ করে সরোবরের বুকে ঝরে পড়তে লাগলো। সুরেলা বাঁশির ধ্বনি ছড়িয়ে পড়ল ঠান্ডা বাতাসের স্পর্শ মেখে। আত্রেই বদ্ধ ঘর থেকে বেরিয়ে এসে ব্যালকনিতে চোখ বন্ধ করে বসলেন। কে এই মেয়েটা যে বৃষ্টি নামাতে পারে এভাবে? সাম্য কিভাবে এত নির্লিপ্ত থাকে এই চিঠিগুলো পাবার পর? দিব্যি পড়তে চলে গেল। আত্রেয়রা তো গোপন কোণ খুঁজতেন বারবার অক্ষরে ডুব দেওয়ার জন্য। নতুন চিঠি বুকে চেপে ধরে বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধ নিতেন। মেয়েটা কে রে? চা খেতে খেতে বিষম খায় সাম্য। কোন মেয়েটা মা, যে তোকে গোলাপি খামে চিঠি দেয়? মেয়েটাকে আমার কাছে নিয়ে আসবি একদিন। চিঠি আজকের যুগে? মা, তুমি আর পাল্টালে না। বাবা ঠিকই বলে, তোমার দুটো ডানা আছে, মাঝে মাঝে তুমি কল্পনার দেশে উড়ে যাও। সাম্য হা হা করে হাসতে থাকে। খুব রাগ হয় আত্রি। চায়ের কাপ রেখে দুম দুম পা ফেলে নিজের ঘরে ঢুকে যান। ফিরে আসেন এক গোছা গোলাপি খাম নিয়ে। সেন্টার টেবিলে ফেলে দিয়ে বলেন, এগুলো কি? সাম্য অবাক। আত্রি এখানেই থামেন না। সাম্যর ব্যাগের চেনে লেগে থাকা ওড়নার একফালি পুঁতি সহ অংশটা ছেলের চোখের সামনে নাচিয়ে ফিরে গেলেন নিজের ঘরে। ঝিনুক দেখে সাম্য আজকাল কি যেন খোঁজে ক্লাসে। রাকার সঙ্গে জমাট কেমিস্ট্রিটাতেও এমন যেন ভাঁটা পড়েছে। রাকা বুদ্ধিমতী মেয়ে, ফিজিক্সের দেবপ্রিয়র সঙ্গে ঘুরছে আজকাল। ঝিনুককে আর লুকিয়ে লুকিয়ে গোলাপি খাম রেখে আসার রিস্ক নিতে হয় না। শেষ চিঠিতে লিখেই দিয়েছিল, আজকে স্মার্ট যুগে আমি বেমানান সাম্য। চিঠির অক্ষরে শীতল বরফকুচি থাকে, কিন্তু আজকের ছেলেরা টেক্সটের আগুন ভালোবাসে। তাই অনাহুত মেঘ হয়ে এসেছিলাম, ফিরে গেলাম আজ থেকে নিজের কাছে। অথচ সাম্য যে এমন একটা গোলাপি খাম, মেঘভর্তি অক্ষর আর একটা হঠাৎ বৃষ্টির অপেক্ষা শুরু করেছে, নিজেই জানে না মেয়েটিকে খুঁজে বার করবে কিভাবে।
মাঝে মাঝে তার গলা ছেড়ে বলতে ইচ্ছে করে, আরে গোলাপি খাম, মেঘের আড়াল থেকে বেরিয়ে এসো। ঝিনুকের ঘরে আলো জ্বলছে দেখে অনিকেত মিত্র দরজার সামনে এসে থমকালেন। মেয়ে বড় হয়েছে, হুট করে মেয়ের ঘরে ঢোকা কি ঠিক হবে? একলা মানুষ হওয়া মেয়েটা বড্ড সেন্সিটিভ, খুব নজরে রাখতে হয়। বাবাকে দেখেই ঝিনুক কি যেন লুকোবার চেষ্টা করলো, কিন্তু অনিকেত মিত্র ঠিক ধরে ফেললেন। গোলাপি খামগুলো কোথায় পেল ঝিনুক? যদিও খামগুলো সময়ের থাবায় গোলাপি রংটা হারিয়ে ফেলেছে, খামগুলোর সঙ্গে জড়িয়ে আছে একটা মেয়ে লুকিয়ে লুকিয়ে চিঠি পাঠাতো কলেজ হস্টেলে, কিন্তু কোনোদিন জানতে দেয়নি নিজের পরিচয়। বোকা মেয়ে, ভেবেছিল অনিকেত মিত্র হাজার ভিড়ে তাকে খুঁজে নেবে। একবার যদি সামনে এসে দাঁড়াতো, আজ অনিকেত মিত্র জীবনটা এমন হয়ে যেত না। বাবা, তোমার কলেজ ফ্রেন্ডের লেখা, তাই না? মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে অনিকেত মিত্র এক আশ্চর্য রূপকথা শোনালেন। সবশেষে বলে উঠলেন, মেয়েটার উচিত ছিল একবার সামনে আসা। ছেলেরা অনেক সময় মুখ ফুটে অনেক কিছু বলতে পারে না। সারা রাত বৃষ্টির রিমঝিম জলতরঙ্গ শুনতে শুনতে জেগে কাটিয়ে দিল ঝিনুক। পরের দিন মন দিয়ে ক্লাস করলো। রাকা আর সাম্যর পাশে লেপ্টে থাকে না, দূরে বসে। কে যেন গান গেয়ে উঠল, বসন্ত ভেগে গেছে। অনেকদিন পরে ঝিনুক প্রাণ ভরে হাসল। বৃষ্টিটা হয়েই যাচ্ছে সমানে। ঝিনুক দেখে সাম্য ছাতা মাথায় গেটের দিকে এগিয়ে যাচ্ছে। সে এক ছুটে সাম্যর ছাতার তলায় ঢুকে পড়ে হাঁপাতে লাগলো। তারপর গোলাপি খামটা বার করে সাম্যর ব্যাগে ঢুকিয়ে দিল। সাম্য হাসছে। হাসতে হাসতে বাঁ হাত দিয়ে ছাতার নিচে ওকে টেনে নিল। ওর বুকের মধ্যেও বৃষ্টি পড়তে শুরু করলো, রিমঝিম শব্দ তুলে। ট্রাফিক সিগন্যালে গাড়িটা দাঁড়িয়ে আছে। আত্রেই উৎসুক চোখে ফুটপাতের কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকিয়েছিলেন। এখনো ফুলের আগুন জ্বলে ওঠেনি। মুখটা ঘুরিয়ে সামনে তাকাতেই চোখ দুটো যেন স্থির হয়ে গেল। তার সাম্য যে প্রজাপতির মতো রঙিন চঞ্চল একটা মেয়ের হাত ধরে গাড়ির সমুদ্রের মাঝে এক ফালি জায়গা করে এগিয়ে যাচ্ছে। মেয়েটি তাহলে শেষ পর্যন্ত সামনে এসে ধরা দিয়েছে। আত্রেই চোখ বন্ধ করে মাথাটা এলিয়ে দিলেন। মুখে মৃদু হাসি। তিনি লজ্জা সংকোচের জন্য যা পারেননি, আজকের প্রজন্ম তাই পেরেছে। তার চিঠিগুলোই যে তার উত্তরাধিকারের কাছে ফিরে এলো, এই বা কম কিসের? গাড়িটা ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করতেই আত্রেই জানলা দিয়ে ওদের খোঁজার চেষ্টা করলেন। ওরা যেন প্রজাপতি হয়ে উড়ে গেছে। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ। প্রেস করুন বেল আইকন।